আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জ্বর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল 24তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলা প্রশাসনের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর কল করলে আজকের যিনি একজন সফল স্বপ্নজয়ী ব্যক্তিত্ব, যিনি 24তম বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়ে দীর্ঘ 21 বছর প্রজাতন্ত্র সেবা করছেন, তার কাছ থেকে আমরা কীভাবে একজন মানুষ সফল হতে পারে এবং কিভাবে সফল একজন আমলা হিসেবে তিনি রাষ্ট্রের অন্যতম একটি গুরুদায়িত্ব, বিশেষ করে রাজধানীর মতো একটি বড় বৃহৎ পরিসরে 5 কোটি জনগণের দায়িত্বশীল হিসেবে যিনি জেলা প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্বরত আছেন, তার কাছ থেকে আমরা প্রশাসনিক কিছু বিষয় নিয়েও কিছু আলোচনা করব। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব তানভীর আহমেদ। জি স্যার, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি প্রজাতন্ত্র সেবা করছেন, সেই 2004 সাল থেকে অদ্যাবধি 2025-এ আমরা অবস্থান করছি, 26-এর কাছাকাছি। আপনি দর্শকদেরকে জানান জীবনের কি লক্ষ্য ছিল, কি উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্যকে আপনি একাকার করে মাইন্ড সেট আপ করে পড়াশোনা করে রাষ্ট্রের গুরুদায়িত্বের অন্যতম একটি সফল জায়গা যেটি বিসিএস ক্যাডার হওয়া এবং পরবর্তীতে দায়িত্ব পালন করা। প্রতিটি মানুষই একটি স্বপ্ন নিয়ে তার জীবনের পথ চলা শুরু করে। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনা নিয়ে আপনার পথ চলাটি শুরু হয়েছিল। ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি বলতে কি, আমরা 2005 সালে জয়েন করেছি। 2005 সালের জুলাই মাসে আমরা চাকরিতে জয়েন করেছি। সত্যি বলতে কি, আসলে প্রথমে বিসিএসে আসার আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করব না, কিন্তু পরবর্তীতে বিশেষ করে আমার মা, উনি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং আমার বাবা উনি সরকারি কলেজের প্রফেসর ছিলেন। ওনাদের ইচ্ছার কারণে আমি আমার নিয়ত চেঞ্জ করে ফেলি আর কি, এবং বিসিএস এর জন্য পড়ালেখা শুরু করি। তো সেই থেকে মূলত বিসিএস এর ইচ্ছা, এবং প্রথম বিসিএসে আমার হয়েছে, মানে আমি চান্স পেয়েছি, কারণ 22তম আমরা যখন মাস্টার্সে তখন 22তম সার্কুলার হয়, 22তম আমি আর পরীক্ষা দিইনি। 24তম আমার প্রথম বিসিএস ছিল এবং সেই বিসিএসই হয়েছে। তো সেইভাবেই মূলত এই বিসিএস এর লক্ষ্যটা চেঞ্জ করলেন। আপনার মাতা শিক্ষক ছিলেন, পরিবারে কি ধরনের মানে গাইডেন্সটা পেয়েছেন? অর্থাৎ নিজের নার্সিং হওয়া, প্রথমবারে বিসিএসে কোয়ালিফাই করাটা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আপনার নিঃসন্দেহে কিছু গাঠনিক মানসিকতা ছিল, যার কারণে বিসিএস আপনার কাছে অতটা কঠিন হয় না, কিন্তু বিসিএস তো অনেকের জন্য অনেক কঠিন হয়ে থাকে। আমি আমার ময়মনসিংহের গফরগাঁও হচ্ছে আমার উপজেলা। তো আমার মা বিশেষ করে উনি এই বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখতেন। তো উনি চাইলেন যে আসলে ছোটবেলা থেকেই আমি যেন গফরগাঁও ছেড়ে ঢাকায় চলে আসে। ওনার একটা আশঙ্কা ছিল যে এলাকায় থাকলে আবার বিভিন্ন কিছুর মধ্যে পড়ে আমাদের লেখাপড়া নষ্ট হয় কিনা। এই জন্য ছোটবেলাতেই আমি ওই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পরীক্ষা দিই, অ্যাডমিশন টেস্ট, এবং সেখানে আমি চান্স পাই রেসিডেন্সিয়াল মডেল কলেজে। স্কুলে এসে ভর্তি হই। তো সেখানে আসলে রেসিডেন্সিয়ালে ভর্তি হওয়াটা আমার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট, কারণ ঢাকার সব বিভিন্ন দেশের বিভিন্ন মেধাবী ছাত্ররা ওখানে পড়ে, আর ওখানে ভিতরের পরিবেশ এবং সবকিছু মিলিয়ে যে শৃঙ্খলা, এটা আমার মনোজাগতিক একটা বড় পরিবর্তন আনে। এবং সেখান থেকে আসলে আমি বুঝি যে আমাকে কিছু একটা ভালো করতে গেলে নিয়মতান্ত্রিকভাবে পরিশ্রম করতে হবে। এবং এইটা হচ্ছে আমি বলবো যে আমার মার সিদ্ধান্তের একটা বড় একটা দিক, যেটা পুরো আমার জীবনের মোড়টাকে আসলে ঘুরিয়ে দিয়েছে। স্কুল ক্যাম্পাস বা কলেজ ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই ক্যাম্পাস ভিত্তিক পড়াশোনা করতে যে আমাদের স্টুডেন্টরা এখান থেকে নিজেদেরকে গড়ে অথবা এখান থেকে ধ্বংস পর্যন্ত হয়। এই ধ্বংসের জায়গা থেকে একজন স্টুডেন্ট কিভাবে এই ক্যাম্পাসের সুবিধাটি নিয়ে বা ক্যাম্পাসকে ব্যবহার করে নিজেকে সুগঠন করতে পারে এবং নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে? আমরা যেমন স্কুল শেষ করার পর, মানে এসএসসি শেষ করার পর এইচএসসি রেসিডেন্সিয়াল, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই। আমার কাছে মনে হয়েছে যে
সঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বন্ধু নির্বাচন। বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং বন্ধুদের দিয়েই এই সময়টুকুতে বন্ধুদের দিয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। আমরা যেমন বাড়ি থেকে দূরে থেকেছি, আমরা তো সেই স্কুল জীবনেই বাড়ি ছেড়েছি এবং ঢাকায় এসে থেকেছি, তো গার্জিয়ান আমাদের সাথে ছিল না। তো সেই ক্ষেত্রে বন্ধুদের মধ্য থেকে তারপরে এই জিনিসগুলোকে ধরে রাখা, লক্ষ্যটা ধরে রাখা, এটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়। এই জন্য আমি বলবো যে বন্ধু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সে কাদের সাথে চলবে, কাদের সাথে উঠা বসা করবে, এবং এটার একটা প্রভাব নিশ্চিতভাবেই তার মধ্যে পড়বে। আর গার্জিয়ানেরও আসলে বন্ধুর মতো এবং তার সন্তানের সাথে শেয়ার করা উচিত, কোনটাতে ভালো কোনটাতে মন্দ, এবং নিয়মিত শেয়ার করলে আসলে সন্তান কি চিন্তা করতেছে, তার চিন্তাধারাটা কেমন, এটা গার্জিয়ান বুঝতে পারবে। আর যদি একদমই ডিটাচড থাকে, যে ছেলে পড়ালেখা করে যাচ্ছে, আমি টাকা দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু অনেক সময় ছেলের মতো একটা চিন্তাধারা নিয়ে বড় হবে, যেটা দেখা যাবে যেটা দেখা যাবে যে গার্জিয়ানের আদর্শের সাথে মিলছে না। আপনি যেভাবে পড়াশোনা করলেন বা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যতম সেরা বিদ্যাপীঠে আপনি পড়াশোনা করতে পারলেন, কিন্তু অনেকেই আছে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, কিন্তু সে এই সফল হতে চায় বা বিসিএস জয়ী হতে চায় বা সরকারি একটি ভালো জবে যেতে চায়। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে পরিবার থেকে বলা হয় তুমি তো ধ্বংস হয়ে যাবে, তোমায় তো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম গ্লানি নিয়ে কিন্তু অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট পর্যন্ত করে থাকে। তো সেক্ষেত্রে সফলতার জন্য বড় বিশ্ববিদ্যালয়, নামী বিশ্ববিদ্যালয় আসলে ম্যান্ডেটরি কিনা? আমি মনে করি না। আমি কিছু আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমাদের 24তম বিসিএস যখন হয়, তখন আপনার মনে আছে কি না যে প্রাক্তন আমাদের মরহুম সিলেটের অর্থনীতিবিদ সাইফুর রহমান সাহেব, তখন আমরা যখন বিএনপি ক্ষমতায় আসার পরে সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন। তো উনি অর্থনৈতিক গতি প্রকৃতি বিবেচনা করে একটা লম্বা সময় পর্যন্ত অর্থনৈতিক কৃচ্ছ্রতা সাধনের জন্য সরকারি সার্কুলার উনি বন্ধ রেখেছিলেন, সরকারি নিয়োগ বেশ লম্বা সময় বন্ধ ছিল। তো আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম যে কখন বিসিএস পরীক্ষা আসবে। তো যখন 24তম বিসিএস এর সার্কুলার হলো বেশ দেরিতে, সেই সময় কিন্তু এর বিপুল সংখ্যক আপনার বেকার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে, বিপুল সংখ্যক, অন্যান্য বিসিএস এর থেকে অনেক বেশি। তো এই প্রতিযোগিতামূলক, বলবো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের শুধু 24তম বিসিএস এর এক্সাম্পল দিচ্ছি আমি, প্রশাসনেই আমাদের একাধিক আপনার ব্যাচমেট রয়েছে যারা কলেজ থেকে চান্স পেয়েছেন, আনন্দমোহন কলেজ থেকে এবং বিভিন্ন কলেজ, দেশের বিভিন্ন ভিক্টোরিয়া কলেজ, বিভিন্ন কলেজ থেকে চান্স পেয়েছেন। এর মধ্যে দু একজনের সাথে আমরা চাকরিও করেছি একসাথে। তো সেটা তাদের সাথে অভিজ্ঞতা, তাদের সাথে মিশে যেটা বুঝলাম যে তারা একটা পর্যায়ে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে বা কোনো ভালো বড় বিষয়, কিন্তু এইটাকেই তারা কি বলবো এক ধরনের পজিটিভ জেদ বলতে পারেন আপনি, সেটা করে ওনারা কিন্তু অনেক নিজেদেরকে এমনভাবে ডেভেলপ করেছে যে অন্যান্য 8-10টা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া ছাত্রছাত্রীদেরকে তারা কম্পিট করে কিন্তু বিসিএস এ টিকেছে। সুতরাং এটা সম্ভব, অবশ্যই সম্ভব। এবং একজন ছাত্র, একজন ছাত্রী তার লাইফের যে কোনো স্টেজে এসেই যদি এরকম একটা কমিটমেন্ট করে নিজের সাথে, অবশ্যই তার পক্ষে সম্ভব। দীর্ঘ সময় সার্ভিস লাইফে আছেন, বিভিন্ন দায়িত্ব আপনি পালন করেছেন, দায়িত্ব পালন কেন্দ্রিক, বিশেষ করে ইতিপূর্বে ইউনো হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ঢাকা জেলা প্রশাসনের আগের দায়িত্ব পালনের কি কি বিষয় আপনাকে বিশেষ শক্তি দিয়েছে, আরও বেশি ওয়াইড মাইন্ড তৈরি করতে সহযোগিতা করেছে এবং নিজের প্রতি আরও বেশি কংক্রিট একজন দায়িত্বশীল হিসাবে বা স্টিল একটা মাইন্ড ক্রিয়েট করার জন্য আপনাকে সহযোগিতা করেছে? আমি মনে করি যে প্রশাসনে একজন কর্মকর্তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে অনেস্টি। জি, যদি সে অনেস্ট থাকে তাহলে অনেক ধরনের সীমাবদ্ধতা থেকে সে মুক্ত। আর সেকেন্ড যে বিষয় আমি গুরুত্বপূর্ণ মনে করি সেটি হচ্ছে
আত্মসম্মান বোধ, যে আমাকে সরকার যেখানে পোস্টিং দিবে, যেখানে কাজ করতে পাঠাবে, আমি সেখানে যাব। এই বোধ যদি আমাদের থাকে এবং অনেস্টি থাকে, তাহলে সিদ্ধান্ত নেওয়া যত কঠিনই হোক এটা কোনো সমস্যা না। কিন্তু আমি যদি সবসময় একটা আমার মধ্যে জুজুর ভয় কাজ করে, এবং আমি যদি খুব বেশি সুবিধা অসুবিধার কথা চিন্তা করি আমার পোস্টিংয়ের বিষয়ে, যে কোথায় আমার পোস্টিং হবে, কোথায় থাকব, এবং অনেক কিছু নিয়ে আমি চিন্তিত থাকি, তাহলে কিন্তু আমি স্ট্রংলি ডিসিশন নিতে পারবো না। আমি মনে করি এই প্রথম বিষয়টা হচ্ছে নিজের ইনসাইট, নিজের অন্তর্দৃষ্টি। সে যদি সহজ সরল পথ, সঠিক পথ নির্বাচন করে নেয়, তাহলে তার চাকরি জীবনে কোনো বড় সমস্যা না। সে যত বড় সমস্যায় আসুক, চ্যালেঞ্জেই আসুক, সে আশা করি ন্যায়ানুগভাবে ডিসিশন নিতে পারবে। কিন্তু সে যদি নিজের থেকেই তার যদি অনেক কিছু তার কাছে মনে হয়, এবং বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা এবং পিচ টান থাকে, দুর্বলতা থাকে, তাহলে কিন্তু তার জন্য বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আপনার বলিষ্ঠভাবে সঠিক সিদ্ধান্ত নিতে তার অসুবিধা হবে। জি, রাজধানী ঢাকা সেই মুঘল আমল থেকে শুরু করে, সেই ঈশা খান আমল থেকে শুরু করে বহু প্রসিদ্ধ জেলা এই রাজধানী। রাজনীতির একটি আঁতুড়ঘর, ক্ষমতার একটি কেন্দ্রবিন্দু। এই রাজধানী কেন্দ্রিক প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যে জায়গাগুলি, সেইগুলির ক্ষেত্রে কি অসঙ্গতিগুলি থাকার কারণে সারা দেশ থেকে লোকজন এখানে ডেকে আনা হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য, বা সরকার পতনের জন্য এখানে লোকজন আসে। আসার পরে একেবারে নির্বিচারে জীবন চলে যায়, মায়ের বুকটা খালি হয়, পরিবারের লাশ হয়ে ফিরে যায়। কি কারিকুলাম সেট আপ করলে, কি নিয়মতান্ত্রিকতা থাকলে আসলে এইভাবে নির্বিচারে জেনোসাইড বন্ধ করা যেতে পারে বলে আপনি মনে করেন? এটা অনেক বড় বিষয় আপনি জিজ্ঞেস করেছেন। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব নিয়েছি। 11ই সেপ্টেম্বর আমি যোগদান করি। তো আসলে ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টা, এটা এই গণঅভ্যুত্থানের পরেই, কি বলবো এটাকে, এটা ঠিক আমাদের মাথায় ছিল না যে ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ কখনো করা হতে পারে। তো ঢাকার প্রবলেমগুলো আসলে একদিনে তো তৈরি হয়নি। এই প্রবলেমগুলোর বহু ধরনের এবং অনেকটা মাল্টি ডিপার্টমেন্টাল এবং কমপ্লেক্স, একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। তো এর জন্য একদিকে আমাদের সিস্টেম যেমন দায়ী, আইন কানুনের অনেক বিষয়ে সংস্কার আনা প্রয়োজন, এবং আমরা ব্যক্তি হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের অনেক লুপ হোলস আছে, সীমাবদ্ধতা আছে। আপনি যে বিষয়টা নিয়ে অ্যাড্রেস করলেন, যে সমস্ত মানে ইয়ার বিষয়টা আর কি, রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে বিষয়টা, আসলে ঢাকা তো বিচ্ছিন্ন কোনো নগরী না। পুরো বাংলাদেশেরই রাজনৈতিক যে সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যত বেশি সুস্থ ধারার রাজনীতি হবে, ঢাকার রাজনীতিও সুস্থ হবে একইভাবে। আর ঢাকার ক্ষেত্রে জড়ো করা হয় অবশ্যই। ঢাকা তো একটা ডেমনস্ট্রেশন প্লেস। ঢাকার মধ্যে যে ইম্পর্টেন্ট জায়গা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটাই তো খুব ইম্পর্টেন্ট জায়গা। তো সেগুলোর সাথে আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, উই হ্যাভ টু অ্যাক্ট প্রফেশনালি। এটা হচ্ছে মূল বিষয়। আমরা যদি প্রফেশনালি অ্যাক্ট করতে পারতাম, আইন অনুযায়ী অ্যাক্ট করতে পারতাম, কাজ করতে পারতাম, তাহলে এই প্রবলেমগুলো, এই যে আপনার এত ক্ষয়ক্ষতি এবং এই যে এত আহত হওয়া, নিহত হওয়া, এত কিছু হতো না। কিন্তু আমরা প্রফেশনালি অ্যাক্ট করতে পারছি না, আমরা বায়াসড হয়ে যাচ্ছি। এই জন্য এগুলো আরো ওরসেন হচ্ছে, আরো খারাপ হচ্ছে। এখন একটা টেন্ডার হবে, পলিটিক্যাল কমিটমেন্ট অবশ্যই জরুরি এবং এটা সর্বাগ্রের বিষয়, কিন্তু তার মানে এই না যে আমাদের ব্যুরোক্র্যাট এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রোল নাই, তা কিন্তু না। এখন আমার এলাকায় একটা টেন্ডার হবে, ফর এক্সাম্পল কিছুদিন আগে হাটের ইজারা হলো, তো আমরা অবস্থান নিয়েছি যে ওপেন ইজারা হবে, যিনি সর্বোচ্চ ডাক দিবেন তিনি পাবেন। তো আপনি যখন একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং উন্মুক্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায়
কোনো একটা কাজ করার ব্যাপারে আপনি বদ্ধপরিকর থাকেন, তখন আলটিমেটলি বাকি যারা আছে তারা তো দেখবেন যে এইখানে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে কাজটা পেতে হবে, এখানে মাসলম্যান কিংবা এখানে পাওয়ার শো করে পাওয়া যাবে না। তো এই যে আপনার যে ব্যুরোক্রেটিক যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা কিন্তু পজিটিভ পলিটিক্সের দিকে উৎসাহিত করবে যে না এখানে শক্তি খাটায়া হবে না ভাই, তুমি এখানে স্বচ্ছভাবে অংশগ্রহণ করো, তাহলে তুমি যদি কাজ পাও তাহলে পাবা, লটারিতে যদি জিতো তাহলে পাবা। এই ধরনের ক্ষেত্র তো অন্যান্য ক্ষেত্রেও আছে, অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও যদি আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা প্রফেশনালি ডিসিশন নিতে পারি, অবজেক্টিভ ওয়েতে ডিসিশন নিতে পারি, তাহলে এটা এফেক্ট করবে। একইভাবে আপনার রাজনৈতিক বিষয়গুলোতেও তাই, রাজনৈতিক বিষয়গুলোতেও তাই। আচ্ছা, আমি বিষয়টা যদি অন্য জেলার, অর্থাৎ অন্য একটি জেলার উদাহরণ আমি আপনাকে যেটি প্লেস করি, ধরেন আপনার জন্মস্থান ময়মনসিংহ, ময়মনসিংহের যিনি জেলা প্রশাসক আপনার ব্যাটসম্যান জনাব মফিদুল ইসলাম, তিনি দায়িত্ব পালন করছেন, তার কাছে কিন্তু নখদর্পণে আছে ময়মনসিংহ জেলাতে যদি একটা পাতাও পড়ে নিয়মতান্ত্রিক, উনি কিন্তু জানেন, উনি বুঝতে পারেন এবং উনি ওনার জায়গায় যদি দায়িত্ব পালনের সুযোগ থাকে তিনি সেটা করতে পারেন, কেননা সেখানে ইউনো কাজ করছে, ওসি এবং ইউনোর ব্যালেন্স করে তিনি চলতে পারছেন। এই যে ঢাকা জেলা প্রশাসক হিসাবে আপনার সেই কন্ট্রোল আছে কিনা, মানে সেই হাতটি আপনি প্রসারিত করতে পারছেন কিনা, আপনার এখানে ল্যাকিংসটা কি? রাজপথে কত কিছু হয়ে যাচ্ছে, অনশন হচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, একজন জেলা প্রশাসক জানে না, জেলা প্রশাসকের সাথে মানুষের সংযোগের জায়গাটা খুবই কম হয়ে গেছে, কিন্তু অন্য জেলায় এটা কিন্তু নাই। একটু সময় নিতে হবে এটা এক্সপ্লেন করার জন্য। এটা ছিল, জানেন যে ল অ্যান্ড অর্ডারের জেনারেল সুপারভিশন, ল অ্যান্ড অর্ডারের জেনারেল সুপারভিশন মানে এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, পিআরবিতেও তাই আছে। আর আমাদের ক্রিমিনাল যে সিস্টেমটা এইভাবে ডেভেলপ করেছে যে অফেন্স প্রিভেনশন এবং ল অ্যান্ড অর্ডারের জেনারেল সুপারভিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। কিন্তু যখন থেকে মেট্রোপলিটনের কনসেপ্টটা ডেভেলপ করেছে সিটি কর্পোরেশনে, মেট্রোপলিটন পুলিশিং এর কনসেপ্ট ডেভেলপ করেছে, তো মেট্রোপলিটন পুলিশ আইনগুলোতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই জুরিসডিকশনের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সেই সুপারভিশনের অংশটুকু কিন্তু আর থাকেনি। ফর এক্সাম্পল, কোথাও গুলিবর্ষণ হলে এখানে একটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হবে, এটা পিআরবির বিধান, সবাই জানে। তো মেট্রোপলিটন এরিয়ায় যদি গুলিবর্ষণ হয়, পুলিশ যদি গুলিবর্ষণ করে, তাহলে সেখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এক্সিকিউটিভ ইনকোয়ারি করার কোনো সুযোগ নেই যে whether the gunfire is justified or not, the district magistrate cannot verify in the metropolitan area. উপজেলাতে পারবে, কিন্তু এই মেট্রোপলিটন এরিয়াতে পারবেন না। হ্যাঁ, না, একটা স্পেশাল বিধিমালা করা হয়, সনটা ঠিক আমার এক্সাক্ট খেয়াল নেই, ওই স্পেশাল বিধিমালার মধ্যে শুধু মেট্রোপলিটন এরিয়ার জন্য পুলিশের গুলিবর্ষণের জন্য আলাদা বিধান করা হয়, যেটাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসলে এখতিয়ার বা না, ইনভলভমেন্ট তার থাকবে না। হ্যাঁ, থাকবে না মানে নেই, এখতিয়ার বহির্ভূত নেই। ফলে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কোনো গুলিবর্ষণ কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা কিন্তু ওভারসি করতে পারবে না। একই সাথে আরেকটা বিষয়, ধরেন থানাগুলো, আমরা উপজেলায় থানাগুলো, আপনি যেহেতু এই পয়েন্টে কথা বলতেছেন এই জন্য আমি এই পয়েন্টটা বলতেছি, যেহেতু এটা একটা একাডেমিক ডিসকাশন। জি, উপজেলাগুলোতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন্সপেকশন করতে পারেন, কিন্তু মেট্রোপলিটন এরিয়াতে কিন্তু উনি থানা ইন্সপেকশন করতে পারেন না। সুতরাং আপনি যদি এখন আমাকে বলেন যে কতগুলো এই ঢাকার কোন থানায় কতগুলো ওয়ারেন্ট পেন্ডিং আছে, অথবা এই বিষয়টাতে কেন এখন আসামি গ্রেফতার হচ্ছে না, এইটা কিন্তু অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে আই এম নট সাপোজ টু আনসার। মেট্রোপলিটন রুলস আমাদেরকে তাহলে দীর্ঘ সময় একটা প্র্যাকটিস চলছে, এই প্র্যাকটিসে আমরা কি পেয়েছি? এই প্র্যাকটিসে আমরা পেয়েছি 1400 জীবন গেছে এই রাজপথে, এই ঢাকার রাজপথে 1400 মানুষের জীবন গেছে। আর কত জীবন গেলে এই প্র্যাকটিস থেকে বেরিয়ে এসে অন্য এই প্রবিধানের জায়গায় সংযুক্ত করা, অর্থাৎ এখানে নিয়মের জায়গায়, অর্থাৎ সিটি ম্যাজিস্ট্রেসির যে জায়গাগুলি অন্য জেলা ম্যাজিস্ট্রেটের যে ভূমিকাটি সেটি ইমপ্লিমেন্টেশন করা দরকার হতে বলে আপনি মনে করেন?
এখানে দুইটা বিষয় বিবেচনা করতে হবে। একটা হলো যে ইন্টারন্যাশনালি আপনার ডেভেলপড সিটিগুলোতে, মেট্রোপলিটন বা এই ধরনের সিটিগুলোতে কি কনসেপ্ট কাজ করে। আপনি সিটি ম্যাজিস্ট্রেসির কথা বলেছেন, এটা একটা কনসেপ্ট ঠিক আছে। আরেকটা বিষয় হলো লোকাল কাউন্সিল, সুপারভিশন অফ লোকাল বডিজ ওভার পুলিশিং বা সিটি পুলিশিং। তো আমাদের দেশে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সিভিল মনিটরিং যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সেটা নেই। আবার আপনার এখানে নির্বাচিত লোকাল কাউন্সিল বা লোকাল যে বডি, স্থানীয় যে লোকাল গভর্নমেন্ট, তারও কিন্তু মনিটরিং নেই। আপনার সিটি কর্পোরেশন আইনে কিন্তু পুলিশিং এর বিষয় উল্লেখ করা আছে, সিটি পুলিশিং। এটা আমাদের দেশে এখনো অবাস্তবায়িত। তো এখন সিটি পুলিশিংও হতে পারে, সিটি পুলিশিংও হতে পারে, তার সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সমন্বয় দুটো হতে পারে, কিন্তু দুইটাই কিন্তু আমাদের এখানে গ্রে এরিয়া বা অ্যাবসেন্ট। ফলে আমাদের এই অ্যাবসেন্ট একটি পুলিশ রাজ তৈরি করেছে। এই রাজধানীর একটা পুলিশ রাজ, ইউনিফর্ম রাজ। এই ইউনিফর্ম রাজের ঝাঁজে যেভাবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে দেশে এই সিটির মানুষ বা এরকম মেট্রোপলিটন যে জায়গাগুলি রয়েছে, 14টি সিটি কর্পোরেশন আছে, 14টি সিটি কর্পোরেশন মেট্রোপলিটন ব্যবস্থাপনায় রয়েছে, সেখানে যে ক্ষতিগ্রস্তগুলি, এখান থেকে দায়মুক্তির ক্ষেত্রে যে প্রবিধানের সংযুক্তির ক্ষেত্রে যেটি উঠিয়ে নেওয়া হয়েছে, মেট্রোপলিটনকে সব দায়িত্ব দেওয়া হয়েছে, সিটি ম্যাজিস্ট্রেসিকে বা জেলা ম্যাজিস্ট্রেসিকে এখানে মানে ঠুটো জগন্নাথ বানানো হয়েছে। এই জায়গা থেকে উত্তরণ করাটার উপযোগিতা আপনি কি মনে করেন? কিভাবে, কোন কারিকুলাম হলে এই রাজধানী মানবিক রাজধানী হবে, এই জেলাটি মানুষের জেলা হবে এবং এই জেলাটি প্রশাসনের একেবারে নিশ্চিদ্ধ নিরাপত্তা, প্রশাসনের নিশ্চিদ্ধ একেবারে নিয়মানুবর্তিতার মধ্যে পরিচালিত হবে বলে আপনি মনে করেন? এটি আসলে খুব কঠিন বিষয় না, আবার একেবারে খুব সহজও না, কিন্তু একটু সময় লাগবে। আমাদের সামনে এক্সাম্পল কিন্তু আছে, এক্সাম্পল দিয়ে বুঝলে আমরা যদি প্রত্যেকের, ধরেন রিসেন্টলি রিফর্মস কমিশনগুলো গঠন করা হয়েছে, পুলিশ কমপ্লেইন কমিশনের কথা আসতেছে, আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের গঠন করা হয়েছে। তো কমিশনগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যে সমস্ত কমিশনে সম্ভব হয়েছে আমরা মতামত দেওয়ার চেষ্টা করেছি, যে আমাদের সামনে কিন্তু সফল দেশের এক্সাম্পল আছে। জি। তো এই সফল দেশের এক্সাম্পলগুলো কিন্তু আমাদের স্ক্রুটিনি করা দরকার, যে দেশের জনপ্রশাসন, পুলিশিং হয়তো একটা সময় এত মানসম্মত ছিল না, তারা কিভাবে এই মানসম্মত পর্যায়ে আসছে সেগুলো আমরা দেখলেই কিন্তু ওখান থেকে আমরা অনেকগুলো বেস্ট প্র্যাকটিস পাবো। ওই বেস্ট প্র্যাকটিসগুলো কম্পেয়ার করেই কিন্তু আমরা আমাদের জন্য পলিসি স্থির করতে পারি। এখন আমরা এক একজনের মতো করে যে এটাতে আমার ভালো হবে, আমরা ব্যুরোক্রেসি বললাম যে না এই জিনিসটাতে আমার উপক্রম হবে, আরেকটা সার্ভিস বললো এই জিনিসটাতে আমার ভালো হবে, এইভাবে তো যে যার উপকার যদি আমরা দেখতে শুরু করি তাহলে তো প্রকৃত যে ভালো কোনটায় সেটা পৌঁছতে আমাদের অসুবিধা হবে। আমরা কিন্তু লিভিং এক্সাম্পল যেগুলো ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে প্র্যাকটিস করা হয়েছে, ওইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমরা আপনার সিস্টেমকে আমরা দেখতে পারি যে আসলে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে কোন জায়গাটা থেকে সফলতা পেয়েছেন। এরকম কয়েকটা দেশের আমার মনে হয় পর্যালোচনা করা প্রয়োজন। একটা বিষয় এটা কোনো দ্বিমত থাকা উচিত নেই, মানে উচিত নয়, এবং এটা স্বতঃসিদ্ধ একটা বিষয় বলে আমি মনে করি। সেটা হলো আপনি যাকে পর্যাপ্ত এখতিয়ার দিবেন আইন শৃঙ্খলা কন্ট্রোলের জন্য, এবং তাকে আপনাকে দিতেও হবে এখতিয়ার, না দিলে সেটা কন্ট্রোল করতে পারবে না। কিন্তু পুলিশকে আইন শৃঙ্খলা প্রয়োগ, শক্তি প্রয়োগ, ফায়ারের এখতিয়ার তাকে কিন্তু দিতে হবে। এখন যে লাঠি আপনার ধরেন জুলাই গণঅভ্যুত্থানের আগে অন্যায় হিসেবে ব্যবহৃত হয়েছে, এই একই লাঠি কিন্তু ন্যায়ের লাঠি হিসেবে ব্যবহৃত হবে। একই লাঠি কিন্তু আপনার বিজয় পরবর্তীতে বিপ্লব লাঠি হিসেবে ব্যবহৃত হবে। তো কিন্তু যেটা করতে হবে সেটা হলো সবসময় মানে যারা অস্ত্রধারী যে বাহিনী থাকে তাদের উপরে কিন্তু একটা সিভিল মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটির একটা সিস্টেম কিন্তু আপনাকে কায়েম করতে হবে। কোন সিস্টেম কায়েম করবেন আমি সেটার ক্ষেত্রে বলতেছি যে
বিভিন্ন দেশের যে সফলতার এক্সাম্পলগুলো একটু পর্যালোচনা করলে আমাদের জন্য ডিসিশন নেওয়া সহজ হবে। এটি আরেকটু সহজ করে আমরা বলতে পারি কিনা, অন্য একটি জেলার কথার কথা ঢাকার দোহার বা ঢাকার নবাবপুর বা ঢাকার সাভার অথবা ধামরার একজন ইওনো আছে, আবার থানায় একজন ওসি আছে। ওসি এবং ইওনো, ওসি তিনি ইউনিফর্মধারী, অস্ত্রধারী, তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, আর ইওনো তিনি সিভিল ড্রেসে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তিনি মনিটরিং করছেন। ওসি এবং ইওনো মিলিয়ে একটি উপজেলাটিকে কিন্তু সুন্দরভাবে সুগঠন করেছিল। এই প্র্যাকটিসটাই মেট্রোপলিটনে একটি মেট্রো যে থানায় রয়েছে, মেট্রো থানায় একজন মেট্রো ম্যাজিস্ট্রেট যদি সংযুক্ত করা যায় তাহলে এটি তো অতি সহজে হবে কিনা, এটি একদম সহজ প্র্যাকটিসে অনেক অনেক রেজাল্ট আমরা পেতে পারি কিনা। আপনাকে আমি একটা যে কাজ হয়েছে এটা নিয়ে সেটা একটু বলি যে কতটুকু হয়েছিল। বেশ কয়েক বছর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা নির্দেশনার প্রেক্ষিতে যে ঢাকা জেলা একটা ওভারবার্ডেন্ড এরিয়া অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, কিন্তু জনবল প্রায় অন্যান্য জেলার মতোই। তো কিভাবে সুষমকরণ করা যায়, নাগরিক সেবা সহ সার্বিক বিষয়গুলো কিভাবে ম্যানেজ করা যায়, এর জন্য ঢাকা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে প্রস্তাব দিতে বলা হয়। তো ঢাকা জেলা প্রশাসন থেকে ওই সময় মেট্রোপলিটনকে 11টা জোনে বিভক্ত করে, এই 11টা জোনে বিভক্ত করে অনেকটা ইউনোর মতো আর কি। এখন সেটার নাম হতে পারে মেট্রোপলিটন নির্বাহী অফিসার, সেটার নাম হতে পারে মেট্রোপলিটন এক্সিকিউটিভ থানা ভিত্তিক যদি হয় তাহলে মানে টিওনো তো হতে পারে। আগে যেহেতু উপজেলা যখন ছিল না তখন তো টিওনো বলা হতো, তাহলে সিটিতে যেহেতু মেট্রোপলিটন যারা থানা আছে, থানা মানে টিওনো, থানা নির্বাহী অফিসার, এই জায়গাটা তো অটোমেটিক আছে, এটা পূর্বের ধারাতেই রয়ে গেছে। আমি এটা একটু শেষ করি। তো এই কনসেপ্টে 11টা জোনে বিভক্ত করে ওই প্রত্যেকটা জোনের আন্ডারে 3 জন করে এসিলেন যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও একটা কনসেপ্ট পাঠানো হয়। তো পরে এটা গত সরকারের সময়ের কথা বলতেছি আমি, পরে এটা বেশ কয়েকটা মিটিং হওয়ার পরে এটাতে যে একটা কোশ্চেন রেইজ হয় যে সিটি কর্পোরেশন হওয়ার পরে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের প্রয়োজন আছে কিনা। কিন্তু সিটি কর্পোরেশন হওয়ার পরেও এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের প্রয়োজন আছে এই জন্য কারণ 2007 সালে যখন আপনার সিআরপিসি সংশোধন করা হয়, ওই সিআরপিসিতে জুডিশিয়াল সেপারেশন হয়েছে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কগনিজেন্স কোর্ট এবং ট্রায়াল কোর্ট আর করেন না। তো ওখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে, মানে দেয়ার শিল বি a district magistrate in every district and metropolitan area. Yes. তো ওখানে মেট্রোপলিটন এরিয়াতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন, এটা কিন্তু স্পষ্ট করে উচ্চারণ করা হয়েছে 2007 সালে সিআরপিসিতে। এখন মেট্রোপলিটন এরিয়ার ভিতরে আমরা 107 ধারার অফেন্স প্রিভেনশনের মামলাগুলো করছি, তারপর আপনার 145 রিসেন্টলি ভূমি অপরাধ আইন আছে, আর মোবাইল কোর্ট তো আছেই। তো সুতরাং মেট্রোপলিটন এরিয়াতে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির অনেকগুলো ফাংশন আছে। এখন রিগার্ডিং ঢাকা, এইটাকে যদি ডিসেন্ট্রালাইজ করে একটু ডাইনামিক ওয়েতে চিন্তা না করা হয় তাহলে কিন্তু এই অফেন্স প্রিভেনশনের যে স্কিম আছে এটা কিন্তু ওইভাবে অ্যাপ্লিকেশন আসলে হচ্ছে না। এখন ধরেন 107 ধারা মানে হচ্ছে কোনো একটা এলাকায় যদি শান্তি ভঙ্গের সম্ভাবনা সৃষ্টি হয় তাহলে ম্যাজিস্ট্রেট 107 ধারার প্রসিডিং ইস্যু করে ওই পক্ষে ডেকে নিয়ে এসে তার এখানে বন্ডে আবদ্ধ করতে পারবে যে আমরা কেউ শান্তি ভঙ্গ করব না, যদি করি তাহলে সে যেটা টাকার অঙ্ক নির্ধারণ করবে 50,000 1 লাখ টাকা দিতে বাধ্য থাকবো। এটা হলো একটা গন্ডগোলের মধ্যে পানি ঢালার মতো, ঠান্ডা করে দেওয়া। কিন্তু ঢাকার ক্ষেত্রে কি হচ্ছে, ঢাকার ক্ষেত্রে সব আমাদের একটা অফিসে আসলে যে হয়তো একজন অ্যাডভোকেটের কাছে গেলেন, উনি একটা জমি জমা নিয়ে বিরোধ বা কোনো একটা কারণে একটা 107 ধারার একটা মামলা করলেন, এরকম হয়ে গেছে অনেকটা। কিন্তু এটা যদি ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জোনে বিভক্ত করে, এবং পুলিশেরও কিন্তু 107 ধারায় রিপোর্ট দেওয়ার ফর্ম আছে। মোট কথা এই ম্যাজিস্ট্রেটকে যদি অপরাধ প্রতিরোধের এই স্কিমটাকে যদি জীবিত করে, রিভাইভ করে, জীবিত বলতে টু দ্যাট সেন্স যেভাবে এটা সিআরপিসিতে আনা হয়েছে করা হতো, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম। আমি আসার পরে এই আপনার সব দপ্তর সংস্থার ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে কাজ করে, এটা বিআরটিএ হোক অথবা আপনার যে কোনো ডিপার্টমেন্টের ম্যাজিস্ট্রেট হোক। তো আমি দেখেছি অনেক প্রায় 50-60 জনের মতো ম্যাজিস্ট্রেট আছেন। তো তাদেরকে নিয়ে, এবং ইতিমধ্যে ক্যাবিনেটের সাথে যখন আমরা অনুরোধ করলাম, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও একটা চিঠি ইস্যু করেছেন যে জেলা ম্যাজিস্ট্রেট তাদের সমন্বয় করতে পারবেন। সুতরাং ম্যাজিস্ট্রেটকে সাথে অবশ্যই পুলিশ সহ যদি সমন্বয় করে অফেন্স প্রিভেনশনের
স্কিম উদ্যোগ নেওয়া হয়, আমি মনে করি এটা অনেক অনেক কার্যকরী হবে। আমরা এটা বলতেছি না যে আমরা মেট্রোপলিটন এরিয়াতে ঠিক ওই রকম সুপারভিশন নিয়ে আসতে হবে যেরকম উপজেলাতে আছে, তা না, বাট অফেন্স প্রিভেনশনের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোলটাকে আরো স্ট্রেনথেন করা সম্ভব। এই নগরীকে, এই নগরীর জনগণকে, জনগোষ্ঠীকে নানামুখী, স্পেশালি আমি বলবো এটা, যদিও আমি আপনি বলতে পারেন যে প্রশাসনের, মাঠ প্রশাসনের জেলা পর্যায়ে অন্যতম প্রধান মুখপাত্র হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট, বাট তারপরে আমি আমার জায়গা থেকে এতটুকু আমি বলতে দ্বিধা নাই যে অন্তত গুলিবর্ষণের এক্সিকিউটিভ ইনকোয়ারির বিষয়টা অবশ্যই এটা ম্যাজিস্ট্রেসির উপরে ন্যস্ত করা উচিত। এটা অবশ্যই রাষ্ট্রীয় বিষয় নিয়ে চিন্তা করবে কিনা, বিশেষ করে এই 5 কোটি জনগণের একটি নগরীর কথা যদি আমরা ধরি, পার্শ্ববর্তী আরও সিটি ম্যাজিস্ট্রেটের ব্যাপারটি থাকবে অবশ্যই। সেক্ষেত্রে হয় টিওনো বানানো হোক, বা আপনি যেটা বলেন জোনাল ভিত্তিক 3-4টা থানা মিলিয়েও যদি একটা ম্যাজিস্ট্রেসি করা হয়, তাহলে সাধারণ মানুষের কিন্তু যাওয়ার একটি জায়গা থাকবে। অনেক সময় দেখা যায় যে মানুষ পুলিশকে ব্যাপক ভয় পায়, বা এক পক্ষ আরেক পক্ষের কারণে তার আর কোনো বিচারের জায়গা নিভৃতে কাঁদে, এই বিষয়গুলি হয়ে থাকে। সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেসি ব্যবস্থাটি থাকে, তাহলে সাধারণ মানুষ কিন্তু ব্যালেন্স করে একটি উপজেলা পর্যায়ে একজন ইউনোর সাথে এবং ওসির সাথে ব্যালেন্স করে তারা কিন্তু সেখানে ন্যায় বিচারটিও পেতে পারে, তারা সুশাসনে সেখানে বজায় থাকতে পারে, বা ওসির কাছে বিচার দেওয়া হলো, পেল না, ইউনোর কাছে গেলে দুজন মিলেই কিন্তু সমস্যাটার সমাধান তারা করতে পারছেন। এই ব্যবস্থাটির অনেক বেশি এখানে এটি কারণে প্রয়োজন, অতি বেশি ঘনবসতি, ইঞ্চিতে মানুষের বসবাস, এইখানে বেশি ম্যাজিস্ট্রেসির প্রয়োজন, বেশি আইনি সংযোগের প্রয়োজন। না হলে এটি এমন একটি অপরাধের স্বর্গরাজ্য হয়েছে, স্যার আপনি জানেন যে সারা দেশের যে অপরাধ না হয় তার সাথে 100 গুণ অপরাধ কিন্তু এই সিটিতে হয়, এবং সারা দেশ থেকে অপরাধীরা এসে থানার সাথে মেনটেন করে তারা কিন্তু এই রাজধানীতে একেবারে বসবাস করে এবং এখান থেকে তার অপরাধ প্রবণতাগুলি চালায়। যদি সিটি ম্যাজিস্ট্রেসির ব্যবস্থাটি থাকে বা জোনাল ম্যাজিস্ট্রেসির ব্যবস্থাটি থাকে এবং সেটি জেলা প্রশাসকের কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে এখানে সুশাসন অনেক বেশি জনগণের দৌড়গোড়ায় পৌঁছানো সম্ভব কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যেহেতু একজন ড্যাশিং পার্সোনালিটির ব্যক্তিত্ব, নোবেল জয়ী, তিনি যেহেতু বিপ্লব পরবর্তীতে তিনি দায়িত্বরত হয়েছেন, তিনি যদি এটি আমলে নেন তাহলে অনেক বেশি সুন্দর এবং এখানে অনেক বেশি সংস্কারের একটি জায়গা রয়েছে কিনা। আমাদের যেহেতু এটি একাডেমিক ডিসকাশন, এটা জি, সুতরাং যে বিষয়গুলো আমরা চিন্তা করি ওই ব্যাপারে আমি একটু সংক্ষেপে এটা বলতে পারি। আপনি যেটা বলেছেন সেটা একটা দিক অবশ্যই গুরুত্বপূর্ণ, আরেকটা দিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জনগণ তার গ্রিভেন্সের জন্য সে যখন কোনো একটা অপরাধের শিকার হয় সে কিন্তু আদালতে যাবে। হ্যাঁ, একদিকে তার পুলিশের কাছে মামলা করার রাইট আছে, থানায়, আবার আদালতও আছে। এখন কিছু বিরোধ আছে যেগুলো দেওয়ানি নেচারের, সিভিল নেচার, কিছু আছে ক্রিমিনাল নেচার। এই জায়গাটাও কিন্তু আমাদের কাজ করতে হবে যে সব জিনিসের জন্যই যদি আমাদেরকে ট্র্যাডিশনাল আমাদের যে বিধিবদ্ধ আদালতের কাছে গিয়ে লম্বা সময় ধরে মামলা করে তারপরে নিষ্পত্তি করতে হয়, এই জায়গাটাতে কিন্তু আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তখন কিন্তু লম্বা সময় ধরে মামলা চলতে থাকার কারণে এটা কিন্তু ফিকে হয়ে যায় ওই বিষয়টা। তো সুতরাং আপনি যখন ইংল্যান্ডের কথা আমি বলি, ইংল্যান্ডে 600 বছর ধরে একটা কোর্ট কাজ করতেছে, এটার বয়স প্রায় 600 বছর হবে। সেটাকে ওরা আপনার জাস্টিস অফ দি পিস কোর্ট বলে বা লে ম্যাজিস্ট্রেট কোর্ট বলে। ওরা হচ্ছে যে লোকালি 3 জনের একটা জুরি বোর্ডের মতো, যেখানে 6 মাস পর্যন্ত সাজা দেওয়া হয় এবং সেখানে খুব দ্রুত গতিতে একটা সার্টেন লেভেল পর্যন্ত অফেন্সের বিচার হয় লোকালি। এবং তারা হচ্ছেন যে ওই অঞ্চলের সজ্জন ব্যক্তি, তারা কিন্তু ল ব্যাকগ্রাউন্ডের না, সজ্জন ব্যক্তি। তো সেইভাবে লোকালি এই ডিসপিউটটা ওখানে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। এরপরে যেগুলো বড় মাত্রার অফেন্স, মার্ডার বা এই ধরনের বিষয়, সেগুলো বড় কোর্টে হচ্ছে, রেগুলার কোর্টে হচ্ছে। তো আমাদের এখানে গ্রাম আদালতের কনসেপ্টটা হয়েছিল, কিন্তু গ্রাম আদালতের কনসেপ্টটা ওইভাবে ফ্লারিশ করে নাই, কারণ বিগত লম্বা সময় ধরে যারা এগুলোতে নেতৃত্ব দিয়েছেন, আপনি তারা জানান, বেশিরভাগই এদের
কেমন মন মানসিকতা ছিল, সামনের দিনগুলো তো চ্যালেঞ্জ আছে। সুতরাং গ্রাম আদালতের এই কনসেপ্টটা আমরা চিন্তা করতে পারি যে এখানে লোকাল সজ্জন ব্যক্তিদের যুক্ত করা যায় কিনা বা কিভাবে করা যায়। মানে আপনাকে তৃণমূল পর্যায়ে both in city and in village তৃণমূল পর্যায়ে ডিসপিউট রেজুলেশনের শর্টেস্ট পসিবল টাইমে আপনাকে একটা বডি তৈরি করতেই হবে। কারণ এই জনসংখ্যাবহুল দেশে একজন মানুষ রেগুলার প্রসিকিউশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রিতা তাকে রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাকে কিন্তু আস্থা নষ্ট করে দেয়। এই জন্য আপনাকে শর্টেস্ট পসিবল টাইমে এই বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির রাস্তাও কিন্তু তৈরি করতে হবে এর সাথে সাথে, এবং একই সাথে আপনি যেগুলো বললেন সেগুলো এর সাথে যুক্ত হবে। সিটি ম্যাজিস্ট্রেসির পাশাপাশি আপনি সিটি কর্পোরেশনের কাউন্সিলররা রয়েছেন, কাউন্সিলররা কি গ্রাম আদালতের ব্যবস্থাপনার সুযোগ তাদের রয়েছে কিনা এবং তারা যা করছেন তা ম্যাজিস্ট্রেসির আওতার মধ্যে থাকা দরকার কিনা? একটি ইউনিয়ন পর্যায়ের একজন ইউনিয়ন চেয়ারম্যান তিনি গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিচার ফায়সালা তিনি করে থাকেন এবং সেটির তথ্য কিন্তু ইউনোর তিনি জানতে পারেন এবং সেটি রাষ্ট্রীয়ভাবে অনেক বড় বড় বিষয় কিন্তু গ্রাম আদালত থেকে উঠে আসে। সিটিতে এটির প্রয়োজনীয়তা কি অবস্থায় আছে? সিটিতে এটির প্রয়োজনীয়তা আরো বেশি। সিটিতে এটির প্রয়োজনীয়তা আরো বেশি। একজন লোক যখন তার একটা জমি নিয়ে প্রবলেম হবে, ধরেন সে জমির দখলচ্যুত হয়ে যাচ্ছে অথবা তার ন্যায্য একটা অধিকার জমির সে এটা পাচ্ছে না, অন্য কেউ তাকে হুমকি দিচ্ছে, সে কি চিন্তা করে? সে চিন্তা করে যে আমি একটু পুলিশের সাথে যোগাযোগ করি, ওনার ক্ষেত্রে সহযোগিতা করি। আমাদের থানার পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতা করা হয়, কখনো দুই পক্ষকে ডাকা হয়। এখন এই ধরনের বিরোধগুলো, আমার কথা হচ্ছে এই ধরনের বিরোধগুলো সীমিত আকারে নিষ্পত্তির জন্য গ্রাম আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রামে এবং সিটিতেও এই ধরনের বিষয়গুলোর একটা কংক্রিট সলিউশন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যেখানে একজন মানুষ এই ধরনের বিষয়গুলো ফয়সালা করার জন্য ওই কোর্টে যাবেন এবং সেইখানে এগুলো নিষ্পত্তি হবে। সম্প্রতি আমাদের ভূমি অপরাধ আইন হয়েছে, কিন্তু আমরা ঢাকা জেলায় পূর্ণাঙ্গরূপে ভূমি অপরাধ আইনের কোর্টগুলো চালু করেছি। সেখানে আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকে কোনো ব্যক্তি যদি তা ইয়ার থেকে জমি থেকে দখলমুক্ত করার, দখল থেকে উচ্ছেদ করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, ন্যায্য অধিকার থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি চেষ্টা করে সে মামলা করতে পারবে। একইভাবে তার যদি জমির মালিকানা থাকে, কাগজপত্র থাকে, তাকে জমি থেকে বের করে দেওয়া হয়, সে দখলচ্যুত হয়, দখল পুনরুদ্ধারের জন্য আমাদের কোর্টে মামলা করতেছে, অলরেডি শুরু হয়েছে। তো এটাতে উপজেলাতে যেমন আমরা এটা দিতে পেরেছি, সিটিতে তো আমরা দিতে পারিনি, সিটিতে তো আমাদের ইউনো নেই। তো আমরা এসিলেন্টকেও দিতে পারছি না, কারণ সে তার নিজের রেগুলার কাজের জন্য এত ব্যস্ত, এটা দিলে সে ওভারবার্ডেন্ড হয়ে যাবে, এটা তার জন্য সম্ভব হবে না। সুতরাং সিটিতেও শুধু ভূমি ও সংশ্লিষ্ট অপরাধ না, এই ধরনের অপরাধগুলোর জন্য অবশ্যই স্থানীয় পর্যায়ে একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। এখানে আপনি অবশ্যই উপজেলাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই সিটিতেও এটা কাজে লাগাতে পারেন, অথবা লোকাল কাউন্সিল যারা আছে, লোকাল কাউন্সিলকে ইনভলভ করে এই সিস্টেম তৈরি করা যেতে পারে, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জায়গাগুলি না থাকার কারণে ঢাকার কাউন্সিলররা, নারায়ণগঞ্জের কাউন্সিলররা, গাজীপুরের কাউন্সিলররা এক একজন অপরাধের স্বর্গ রাজ করে রেখেছেন, আর থানা বাবু তো তাদের মতো করে চলছে। এটি আমাদের রাষ্ট্র আসলে গুরুত্ব দিবে কিনা গুড গভর্নেন্সের ক্ষেত্রে? আজকের এই আলোচনা থেকে রাষ্ট্র আসলে কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এটির গুরুত্ব আসলে কত ভাগ? আমি আসলে আপনার নিজের কথা বলি। জি, নিজের কথায়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, একই সাথে তো ঢাকা জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকার জেলা প্রশাসক হিসেবে। তো আমরা চিন্তা করেছি যে আমাদের এই চিন্তাগুলো আমরা কিন্তু ডেভেলপ করছি, যে কিভাবে হতে পারে সংস্কার। যে একটা বিষয় কি, শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন যে বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এই স্বল্প সময়ে, সেগুলো যদি শুধু সংস্কারের বিষয়বস্তু তা কিন্তু না, আর এর বাইরে যে কোনো সংস্কার সম্ভব না তা কিন্তু না। আমরা যারা এই চাকরিতে, পুলিশে হোক, প্রশাসনে হোক, জুডিশিয়ারিতে হোক, লম্বা সময় ধরে কাজ করে আসছি,
আমাদের সামনে কিন্তু সেই রিয়েল প্রবলেমগুলো কিন্তু আছে, যেগুলো আমরা দেখতে দেখতে বড় হয়েছি, যে কোন কোন জায়গায় আসলে প্রবলেমগুলো। এখন এইটার সাথে যদি আমার কমিটমেন্টটা যুক্ত হয় যে আমি দেশের জন্য ভালো কিছু করতে চাই এবং আমার একটা সদিচ্ছা যুক্ত হয়, তাহলে কিন্তু আমরা এইখানে সবচেয়ে বেশি ভালো ইনপুট কিন্তু দিতে পারবো। তো আমরা ব্যক্তিগতভাবে এবং আমরা চিন্তা করতেছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কিছু প্রপোজাল তো জমা দিয়েছি কমিশনে, জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে, এবং আরও আমরা সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে কাজ করে একদম সম্পূর্ণ অবজেক্টিভ দৃষ্টিতে দেশের মানুষের মঙ্গলের জন্য আমরা গভর্নমেন্টের কাছে এই প্রপোজালগুলো জমা দিব। ব্যক্তিগতভাবে আমি এইগুলো নিয়ে অনেক স্টাডি করতেছি, পড়াশোনা আমাদের অনেকেই আছে সিভিল সার্ভিসে এখন, বিশেষ করে অভ্যুত্থানের পরে অনেকেই ভালো কিছু করতে চাচ্ছেন, দেশকে দিতে চাচ্ছেন, বাট দে আর স্টিল সার্চিং আপনার কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্ম ওয়্যার দে ক্যান শেয়ার অল দিস থিংস। রাইট, কোথায় তারা এগুলো শেয়ার করবে? আপনি আজকে আমাকে হয়তো কয়েকদিন যোগাযোগ করার পরে ব্যস্ততার মধ্যে আজকে শুক্রবারে তার বাংলো অফিসে আমি আপনাকে সময় দিতে পারলাম, জি, তো কোন প্ল্যাটফর্মে এই আপনার ধরেন পুলিশে ভালো অনেকেই আছে চিন্তা করতেছেন, জুডিশিয়ারিতে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আপনি তাদেরকে একটা প্ল্যাটফর্মে তাদের কথাগুলো তো নিয়ে আসতে হবে। রাইট, আর আমরা একটা জুজুর ভয়ের মধ্যে আক্রান্ত থাকি যে আমার এই কথাটা কি আজকে আমার পক্ষে ব্যবহৃত হবে নাকি 5 বছর পরে 2 বছর পরে আমার বিপক্ষে ব্যবহৃত হবে। এই অনেক সময় কিন্তু এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, এই জুজুর ভয় থেকে কিন্তু উচিত কথা আমরা অনেক সময় বলি না। আজকের এই ফোকাল পয়েন্টে যাবে কিনা, বিশেষ করে আমি যে আলোচনার মধ্যে সহজ করার চেষ্টা করছি সেটি হলো যে ঢাকাতে 50টি মেট্রোপলিটন থানা রয়েছে। এই 50টি মেট্রোপলিটন থানায় যদি একজন করে ম্যাজিস্ট্রেট যুক্ত করা যায় তাহলে তাদের বেতন ভাতাদির অবশ্যই ব্যাপার আছে। এক্ষেত্রে রেভিনিউ খাত কিভাবে সমৃদ্ধ হতে পারে, রাষ্ট্রকে তো আয় দেখাতে হবে। আমরা না হয় ব্যয় দেখালাম যে 50 জনকে আমরা আজকের আলোচনা থেকে রাষ্ট্রের কাছে বললাম যে ঢাকা মেট্রোতে 50 জন টিওনও লাগবে যিনি সুপারভাইজ করবেন, এবং এই ব্যাপারে একটা প্রবিধান যদি রাষ্ট্র করে তাহলে এক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেটগণ তারা কিভাবে সুশাসন নিশ্চিত করতে পারেন আর কিভাবে রাষ্ট্রের রেভিনিউ খাতকে সমৃদ্ধ করতে পারেন। ম্যাজিস্ট্রেসি যে লাগবে এটা অনস্বীকার্য। জি, আপনার ডিএমপিতেও কিন্তু এই আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজন আছেন, তাদের চাহিদার কারণে ওনারা বোধহয় জুডিশিয়াল অফিসারও কয়েকজন পোস্টিং হয়েছে। জুডিশিয়াল অফিসাররা অবশ্য মানে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরই আসলে আপনার যে কাজের যে জায়গা এবং কাজের যে নেচার, এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরই আসলে কাজ করার জায়গা মূলত। এনিওয়ে, তো এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রয়োজন রয়েছে বিধায় কিন্তু আপনার মেট্রোপলিটন পুলিশ থেকে ম্যাজিস্ট্রেট রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। তো আইন অনুযায়ী সিআরপিসি অনুযায়ী কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে সংস্থায় থাকুক না কেন তার কার্যক্রমের ব্যাপারে সে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাবঅর্ডিনেট, এবং এইখানেই কিন্তু ম্যাজিস্ট্রেটের হচ্ছে স্বকীয়তাটা যে সে তার মতো করে কাজ করবে, তার মতো করে সিদ্ধান্ত নেবে। সে ওই ডিপার্টমেন্টের প্রশাসনিক কন্ট্রোলে থাকবে বটে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে থাকবে, কিন্তু সে তার ম্যাজিস্ট্রিয়াল ফাংশন পরিচালনার ক্ষেত্রে সে থাকবে স্বাধীন, আর তার ডিসিশনের অ্যাপিলিট অথরিটি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সিআরপিসির স্কিমটা এরকমই। মানে আপনি যে পয়েন্টটা বললেন, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, ঢাকায় যে পরিমাণে হোটেল আছে, আমার এই স্বল্প জনবল দিয়ে প্রতিদিন জেলা প্রশাসনের আমার যে অফিসার আছে প্রতিদিন অন্যান্য জেলা থেকে অনেক কাজের ভলিউম অনেক বেশি এবং কাজের ইয়াও বেশি, আপনার পাহাড় সমান ফাইল জমে পড়ে যায়। সেটা ধরেন এখন আমি যদি চিন্তা করি যে ঢাকার প্রত্যেকটা হোটেল তার যথাযথ কাগজপত্র আছে কিনা, লাইসেন্স আছে কিনা, তার কর্মীদের স্বাস্থ্য বিভাগের যে সনদ এগুলো আছে কিনা, বাজার মনিটরিং করা, হ্যাঁ এগুলো আমার পক্ষে কিন্তু স্বল্প জনবল দিয়ে সম্ভব না। এখন আমি যদি তাদের এটা দেখা শুরু করি, এই জনবল যদি আমার থাকে বিভিন্ন এরিয়াতে আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করে, তাহলে কিন্তু আমরা দেখা শুরু করার সাথে সাথেই কিন্তু তারা ওই প্রত্যেকটা জায়গা থেকে ভ্যাট, ট্যাক্স, লাইসেন্স, ফি সবকিছু কিন্তু দেওয়া শুরু করবে। সুতরাং যখন বৈধতার মধ্যে আসবে, এফেক্টিভ রেগুলেশনের দিকে যাবেন, এটার সাথে অবধারিতভাবে আপনার রেভিনিউ খাত সমৃদ্ধ হবে, বাড়বে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, খুবই স্বাভাবিক বিষয়। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই একই এক্সাম্পল। আমরা অনেক আলোচনা করলাম। অন্তর্বর্তীকালীন সরকার
দায়িত্ব নিলেন একটি বছর, আপনিও একটি বছর দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ঢাকা সিটিতে যে আন্দোলনের মাধ্যমে একটা রেভলিউশন হলো, পরিবর্তিত পরিস্থিতিতে আপনি আসলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করলেন। এই রাজধানীতে, রক্তরঞ্জিত রাজধানীতে আপনি দায়িত্ব পালন, অর্থাৎ রক্তের হোলি খেলার উপরে যেভাবে দায়িত্ব পালন করতে গেলেন, আবেগের জায়গাগুলি আপনাকে আসলে কতটা বিমর্ষ করলো, কতটা হৃদয় বিদারক করলো, এবং যে ঘটনাগুলি, আহত অনেক পরিবার আসছে, নিহত শহীদের পরিবার আসছে আপনার কাছে, আসলে এখানে কতটা মুখ, কতটা একেবারে চুপ হয়ে যাওয়া, কতটা মানে বিবেক জাগরিত হওয়ার ঘটনা আপনার চোখের সামনে এই দায়িত্ব পালনকালীন ঘটেছে? এইটা আসলে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় যে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, হয়তো আর কোনো জেলা প্রশাসকের হয়তো এক্সপিরিয়েন্স হয় নাই, হওয়ার কথাও না। এখানে সবচেয়ে বেশি শহীদ এবং সবচেয়ে বেশি আহত। শুরু থেকে তালিকা করতে গিয়ে যে ছাত্ররাও ছিল আমাদের সাথে, ছাত্রদের একটা টিম কাজ করেছে, এখনো করতেছে। বিভিন্ন জায়গায় শহীদদের স্পটে আমাদেরকে যেতে হয়েছে, শহীদদের বাড়িতে যেতে হয়েছে, আহতদের ক্ষেত্রেও একই। এবং তারাও এখনো প্রায় প্রতিদিনই, আমার এখানে জুলাইয়ের একটা সেল আছে, ঢাকা ডিসি অফিসে জুলাইয়ের একটা সেল আছে। জুলাইয়ের কাজগুলো করার জন্য আলাদা ম্যাজিস্ট্রেট, আলাদা স্টাফ, আলাদা ডেস্ক অ্যাসাইন করা আছে শুরু থেকে এখন পর্যন্ত। তো কিছুদিন পরপরই প্রায় বিভিন্ন সময় আমার কাছে ওনারা আসেন, এবং শহীদ এবং আহতদের ফ্যামিলি, কখনো শহীদের স্ত্রী, কখনো শহীদের মা আমার কাছে সেভারাল টাইমস। তো ওনারা যখন আসেন এবং ওনাদের কাছ থেকে যে ওনাদের কষ্টের কথাগুলো শুনি, এক একজনের এক এক রকম। তো প্রায় ক্ষেত্রেই কিন্তু আসলে আমাদের মানে সত্যি কথা বলতে কি, চোখের পানি ধরে রাখাও অনেক সময় মুশকিল হয় আমাদের জন্য। আমরা চেষ্টা করি যে কথা সরে না। হ্যাঁ জি, তারা এখন ধরেন উপার্জনক্ষম স্বামী হারিয়ে, উপার্জনক্ষম ছেলে হারিয়ে তাদের যে কি অবস্থা, এটা যখন অনেক সময় আমাদের সাথে শেয়ার করে, একটা তো হলো তাদের শহীদ হওয়ার একটা প্রসঙ্গ। ওই দিন একটা ছেলে আসছে, বেশ আগে ক্লাস 8 বা 9 পড়ে ছেলেটা, হঠাৎ করে ঢুকছে আমার রুমে, ঢুকে কাছে এসে বলল যে সে আহত হয়েছে। আমি এটা বলতেছি আপনার প্রায় 8 মাস আগের কথা, 7-8 মাস আগের কথা। তো সে বললো যে স্যার আমার একটা চোখে, 2টা চোখেই সমস্যা, এখন ঠিক মতো দেখতে পারে না। তো তখনও বোধহয় আমাদের ইয়াগুলো দেওয়া শুরু হয় নাই, সরকারি সাহায্য যেগুলো তালিকা করে দেওয়া তখনও পুরোপুরি শুরু হয়নি। তো আমরা উচ্চিক তহবিল থেকে ইনস্ট্যান্ট তাকে কিছু সাহায্য দিয়ে দিলাম। সে 1 মাস পরে আবার আসলো, এসে বলল যে স্যার এখন আমি একটা দিয়ে আসলে পুরো একদমই দেখতে পাচ্ছি না, মানে অবস্থা তার ডিটোরিয়েট করতেছে। একদিন একজন আসলো যে তার আপনার বুলেটের যে স্প্রিন্টারগুলো আছে মাথার মধ্যে অনেকগুলো, সেগুলো মানে সবগুলো বের করলে তার মাথার অস্তিত্ব থাকবে না। তো এই স্প্রিন্টার নিয়েই হয়তো তার বাকি জীবন হয়তো বেঁচে থাকতে হবে। তো এই ফিলিংসগুলো যখন কাছ থেকে দেখি, তখন আসলে আমাদের কাছে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার মধ্যে যে প্রেরণাটা কাজ করে, যে আমাদের মনে হয় আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্বে বসিয়েছেন, আমাদেরকে আসলে অনেক বেশি কাজ করতে হবে দেশের জন্য। কারণ আমি তো এই আন্দোলনে কোনো শহীদ পরিবারের সদস্য না, আমি আহত হইনি, তাহলে আমি এইখানে কিভাবে শানিত হব? সুতরাং আমি দেশের ভালোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমার মনে হয় যে তাদের এই আত্মোৎসর্গ থেকে এই শিক্ষাটা আমার নেওয়া উচিত। মুক্তিযুদ্ধে 1971-এর পরে দীর্ঘ 54 বছর পরে সবচেয়ে বেশি জীবন এই রাজপথে গিয়েছে এই 36 জুলাইয়ের আগ পর্যন্ত। সেক্ষেত্রে আপনি যে আবেগকে আপ্লুত, এই আবেগে বিবেকে জাগরিত এই অবস্থা থেকে জুলাই সনদের অন্যতম একটা প্যাটার্ন এখানে যুক্ত হওয়া দরকার কিনা, ম্যাজিস্ট্রেসির মাধ্যমে কন্ট্রোল করা দরকার কিনা, আর জন্য এইরকম জীবনহানির ঘটনা না ঘটে তেমন প্রেক্ষাপট চিরকালের জন্য সিল করার দরকার কিনা, এই উপযোগিতা অন্তর্বর্তীকালীন সরকার বা জুলাইয়ের যারা রাজপথে যারা লড়াই সংগ্রাম করছেন, যারা রাজনৈতিক অঙ্গনে কথা বলছেন,
তাদের মুখে এটি আসা দরকার কিনা, নাকি আবারও 10 বছর পরে আবার কোনো সরকারকে পতন ঘটাতে এইভাবে আবার হাজার হাজার জীবন যাবে? জীবনকে যাওয়ার আগেই আসলে খামোশ করার নীতি হিসেবে প্রবিধান ম্যাজিস্ট্রেসিতে এটা দরকার কিনা? আমি ওই দিন আপনার সাউথ আফ্রিকার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের রিপোর্ট পড়ছিলাম। জি। তো ওইটার প্রিফেসে সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের ইয়ে আছে, ওনার স্পিচ আছে। তো ওখানে উনি প্রফেশনাল ব্যুরোক্রেসি এস্টাবলিশ করাটা ওনাদের রাজনৈতিক একটা ম্যান্ডেট হিসেবে ঘোষণা করেছেন, ভিশন হিসেবে ঘোষণা করেছেন যে ওনারা নিরপেক্ষ এবং একটা প্রফেশনাল ব্যুরোক্রেসি এস্টাবলিশ করবেন। তো আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। তো প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এখন সামনে হয়তো নির্বাচন হবে, প্রত্যেক রাজনৈতিক দলেরই আমার কাছে মনে হয় যে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, যাতে এই দেশে একটা নিরপেক্ষ এবং পেশাদার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে গড়ে ওঠে এই ব্যাপারে কমিটমেন্টে আসা দরকার। এবং এইটা আমার মনে হয় যে ক্লিয়ারলি ইট শ্যাল বি ক্লিয়ারলি প্রোনাউন্সড অলসো, যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা একটা নিরপেক্ষ এবং একটা পেশাদার, একটা মেধাভিত্তিক একটা ব্যুরোক্রেসি প্রশাসন গঠন করব এবং এইভাবে করব। সেই ক্ষেত্রে ওনারা মত বিনিময়ও করতে পারেন বিভিন্ন পেশার যারা আছেন তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে, এবং এটাতে সব রাজনৈতিক দলের ডায়ালগের ব্যবস্থা হতে পারে। সব রাজনৈতিক দলের মতৈক্য হলে এবং পলিটিক্যাল কমিটমেন্টটা জোরদার হবে এবং এটা বাস্তবায়ন করাটা সহজ হবে। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতাদের কাছে আপনার যে কথাগুলি অবশ্যই এটি আলোচনায় থাকবে, বিবেচনায় থাকবে, এবং যারা জুলাই যোদ্ধা রাজপথে আন্দোলন করছেন তারা একটিবার চিন্তা করে দেখেন যে আজকে একজন জেলা ম্যাজিস্ট্রেটের যদি তিনি দায়িত্ব পালন করতে পারতেন তাহলে কখনো এইভাবে গুলি বর্ষণ করা যেত না এই রাজপথে, এবং এত শহীদ কিন্তু হতো না। সেক্ষেত্রে এটি একজন জেলা প্রশাসক তিনি দায়িত্ব পালন করতে গিয়ে এটি বুঝতে পারছেন। সেক্ষেত্রে অনেকেই হয়তো কথা বলছেন না, তিনি তার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। অতএব অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম একটা নিদর্শনের একটি ম্যাটার হবে যে তারা যদি সিটি ম্যাজিস্ট্রেসি চালু করে যেতে পারেন, থানাগুলোতে যদি টিওনো ব্যবস্থা চালু করে যেতে পারেন, রেভিনিউ খাতের সাথে সাথে গুড গভর্নেন্স তৈরি হবে। আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে অচল অবস্থা ছিল ঢাকা জেলা প্রশাসনে, কি কি অচল ব্যবস্থাগুলিকে সচল করার জন্য আপনি কাজ করতে পেরেছেন? আসলে অনেকগুলো বিষয় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আমাদেরকে। শুরু থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের লোকাল গভর্নমেন্টগুলো নিয়ে। আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা কোনোটিতেই আপনার যারা গত সময়ে নির্বাচিত ছিলেন ম্যাক্সিমামেই হয় পলাতক, হয়তো অ্যারেস্ট, এই অবস্থায়। তো সেখান থেকে আমরা আমাদের যারা উপজেলা নির্বাহী অফিসার, তারপর আমাদের উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাদেরকে সরকারের সম্মতি নিয়ে, দায়িত্ব নিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে রেগুলার আপনার তার দায়িত্ব যে তার পরিধি সেই অনুযায়ী যাতে জনসেবা অব্যাহত থাকে সেটাকে ফাংশনাল করাটা ছিল আমাদের বড় চ্যালেঞ্জ। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে, সেটা ফাংশনাল হয়েছে, ফাংশনাল আমরা করতে পেরেছি। গ্রাম আদালতগুলোতেও প্রায় ম্যাক্সিমাম জায়গায় আমরা চালু করতে পেরেছি। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এই ক্রান্তিকালে এই সময়টুকুতে, যে সময়টুকুতে আমরা বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, ওই সময়টাতে তো ভিকাউন্নেসা, মতিঝিল, আইডিয়াল এই সবগুলো প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম আমরা। এই সময়টুকুর মধ্যে যে আনরেস্ট ছিল, আন্দোলনের পরে স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যে মানসিক একটা অস্থিরতা থাকে সেগুলো ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে আমি এমনও হয়েছে যে আমি কোনো কলেজের নাম মেনশন না করি, এমনও হয়েছে যে 250-300 টিচারকে নিয়ে আমি 2 ঘন্টা 3 ঘন্টা মিটিং করেছি কোনো একটা জিনিস সেটেল করার জন্য। এইভাবে আস্তে 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 এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু ম্যানেজিং কমিটি, গভর্নিং বডিগুলোতে আমাদের স্থিতিশীলতা নিয়ে এসে আমাদের কাজ করতে হচ্ছে। এই দুইটা জায়গা আমাদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। এছাড়া আরেকটা সবচেয়ে বড় আরেকটা অন্যতম স্পেশাল একটা জিনিস, সেটা হলো আমাদের শহীদ এবং আহতদের তালিকা করা। জি, ঢাকায়
অন্যান্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি, বেশি স্বাভাবিকভাবে বেশি, সংখ্যাও অনেক বেশি। তো সেই তালিকা করতে গিয়ে আমাদেরকে একটা, যেহেতু শহীদ এবং আহতর তালিকা একবার তালিকায় গেজেটভুক্ত হওয়া মানে এটা একটা অনেক বড় একটা বিষয়। তো এখানে একদিকে যেমন আপনার তালিকা দ্রুত সময়ে করার একটা চ্যালেঞ্জ আছে, আবার অন্য দিক দিয়ে আছে এই তালিকাটা যাতে নির্ভুল হয়। রাইট। তো এই দুইটাকে ম্যাচ করতে গিয়ে আমরা, আমাদের সাথে ছিল আমাদের সিভিল সার্জন অফিস প্লাস অন্যান্য যে সমস্ত মেডিকেলে ক্লিনিকে ওরা শহীদ হয়েছেন, কেউ আহত হয়েছেন, ওনারাও কাজ করেছেন, একটা কমিটিও আছে। এই তালিকাটাও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এখনও কিন্তু ঢাকায় আমরা যারা আবেদন করেছেন এগুলো আলাদা আলাদা কমিটি, সাব কমিটি করে দিয়েছে, তালিকাগুলো হচ্ছে। এইটা একটা আমাদের বড় কাজের বিষয় ছিল। আর ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যে বিগত সময়ের ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বিষয়, সেগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করা, সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এবং একই সাথে আপনার ওইখানে অনেকে আছে যে যারা পালিয়ে গেছে, তাদের আপনার দখলে হয়তো কোনো প্রপার্টি ছিল, সেগুলোকে সরকারি দখলে আনা, সেই জায়গাগুলো আমি মনে করি যে আগে থেকে পরিস্থিতি ভালো হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মূলত আমাদের সামনে ছিল। চ্যালেঞ্জ তো অনেক, তার মধ্যে মেইন কয়েকটা চ্যালেঞ্জের কথা আপনাকে বললাম। জি, অনেক আসসালাম করলাম দর্শক শ্রোতা। প্রজাতন্ত্রের যিনি দায়িত্বশীল প্রধান উপদেষ্টার একটা থিম কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে, 3-0 ফর্মুলা। এই 3-0 ফর্মুলা দ্বারা প্রতিটা জেলা প্রশাসন কিভাবে সুন্দর হতে পারে, বা জেলা প্রশাসনের মাধ্যমে 3-0 ফর্মুলাটা দেশ জনগণের জন্য কিভাবে উপকারিতা আনতে পারে বলে আপনি মনে করেন? বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের পরেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মিটিং করে আমাদের জেলা প্রশাসনের আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই 3-0 বিষয়ে। মাননীয় প্রধান উপদেষ্টার এটি একটি স্বপ্ন। আমরা সেই আঙ্গিকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আমাদের উপজেলা লেভেলে আমরা এই কনসেপ্টটিকে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। মূলত মাননীয় প্রধান উপদেষ্টা 3-0 কনসেপ্ট প্লাস পরবর্তীতে ওনার বিভিন্ন ইনস্ট্রাকশন থেকে শুরু করে যে সরকারের যে নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এগুলোর সাথে সম্পর্কিত, রিসেন্টলি তারুণ্যের উৎসব সহ অন্যান্য বিষয়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আমাদের যে সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তো এর মধ্যে বিভিন্ন রকম চ্যালেঞ্জ তো আমাদের সামনে এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ আছে। ঢাকার চ্যালেঞ্জগুলো এক এক সময় মহা চ্যালেঞ্জের হিসাবে আসে। তো এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদেরকে আসলে যখন এক একটি চ্যালেঞ্জ আসে, ওই চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদেরকে একটা লম্বা সময় আসলে পার করে দিতে হয়, এবং আমাদের সামর্থ্যের একটা উল্লেখযোগ্য অংশ এই চ্যালেঞ্জটাকে ঠিক করার জন্য, সিচুয়েশনটাকে রেস্টোর করার জন্য ব্যবহার করতে হয়। এর মধ্য দিয়ে আমরা করে যাচ্ছি, আশা করি সামনে ভালোভাবে আরো করতে সক্ষম। দর্শক শ্রোতা, ঢাকার 5 কোটি জনগণ, দেশবাসী যারা সফল হতে চান, যারা মানবিক মূল্যবোধী রাষ্ট্র করতে চান, যারা দেশপ্রেমিক হতে চান, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা বা যারা নিজেদের দেশকে ভালোবেসে, যারা প্রতিবাদী, যারা নিজের জায়গায় নিজেকে একজন মানুষ হিসেবে সুগঠন করতে চান, সবার উদ্দেশ্যে আপনার মূল্যায়নী বক্তব্য, সমাপনী আলোচনা। আমি একজন নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ দেশের এত মানুষের মধ্যে আমরা আসলে আমাদের দেশের কত কোটি মানুষ, তার মধ্যে দিয়ে আমরা বিসিএস এ চান্স পেয়েছি। আমরা প্রশাসনে কাজ করি, এখন জেলা প্রশাসক হিসেবে কাজ করছি। তো আমি মনে করি যে সবচেয়ে বেশি দায়িত্বটা আসলে আমাদের যারা আমরা দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করছি, আমাদেরকে এই অতিরিক্ত পরিশ্রমটা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু একটা উক্তি মনে পড়ে যে উনি দায়িত্ব নেওয়ার পরে বলতেন এই কথা যে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে যায় ক্ষুধায়, তাহলে সেটার জন্য আমার ভয় হয় যে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা আমাকে করতে হবে। তো দায়িত্বের জায়গায় থাকলে যদি আমাদের জবাবদিহিতার অনুভূতিটা কাজ করে, সেটা আমাদেরকে অনেক ভালো কিছু করতে শক্তি যোগাবে। আর সাধারণ নাগরিক এবং দেশবাসী যারা আছেন, যারা দেশের মূল শক্তি, তাদেরকেও কিন্তু আসলে ফিল করতে হবে যে দীর্ঘ সময়ের অন্যায় বা অনিয়ম বা অব্যবস্থাপনা দূর করার জন্য একদিনে এটা সম্ভব না। রাইট। ধৈর্যের সাথে প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে ধরেন
নিয়ম নীতি ভঙ্গ করার একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাহলে কিন্তু আপনি কিছুই ঠিক করতে পারবেন না। তো ধৈর্যের সাথে এটাকে ঠিক করতে হবে, এবং এই বেসিক জায়গাগুলোতে আমাদের ঐক্যমত থাকতে হবে। বেসিক জায়গাতে ঐক্যমত যদি থাকে যে আমরা এই রাষ্ট্র এবং দেশ ঠিক করার এই জায়গাগুলোতে আমরা সবাই একমত, এবং ধৈর্যের সাথে সুশৃঙ্খল একটা পদ্ধতির মাধ্যমে প্রত্যেকের চিন্তা ভাবনা এবং এই বিষয়গুলোকে শেয়ার করে আমরা আস্তে আস্তে গড়ে তুলব, এই সহমর্মিতা, এই ধৈর্য এবং এই ঐক্যের যে অনুভূতির মাধ্যমে আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। জি স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল, যিনি তার দায়িত্বের জায়গা থেকে দীর্ঘ সময় গবেষণা করছেন যে কীভাবে রাষ্ট্রের কল্যাণ করা যায়, কীভাবে ভাবনা ভাবা যায়। বিশেষ করে আমরা যখন জানতে পারলাম যে তিনি দীর্ঘ 7 বছর ধরে গবেষণা করছেন গুড গভর্নেন্সের ক্ষেত্রে বা ম্যাজিস্ট্রেসির ক্ষেত্রে কোন বিষয়গুলি, কোন প্রবিধানগুলো যুক্ত করা যায়, তখন স্যারের কাছে আসলাম। অনেক ব্যস্ত একজন ব্যক্তি, তারপরেও তিনি রাষ্ট্রের কল্যাণের জন্য আজকে আমাদের জন্য সময় বরাদ্দ করেছেন, সেজন্য স্যারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সিটি ম্যাজিস্ট্রেসির গুরুত্বটি দেশবাসীর কাছে আমরা এইভাবে সহজে বোঝাতে চাই যে যদি আজকে সিটি ম্যাজিস্ট্রেসি গত সরকারের আমলে থাকতো, তাহলে কমপক্ষে 1200 মানুষকে আমরা পৃথিবীতে তাদেরকে দেখতে পেতাম। অর্থাৎ ম্যাজিস্ট্রেসির কন্ট্রোলে যদি থাকতো, তাহলে এইভাবে নির্বিচারে গুলিবর্ষণ তো হতোই না, জীবন এত যেত না। যার কারণে যে নিয়মটি না থাকার কারণে মানুষের জীবন যাচ্ছে, যে নিয়মটি না থাকার কারণে এই রাজধানীটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে, সাধারণ মানুষ মানবতার জীবনযাপন করছে, একটা ত্রাসরাজ হয়ে গেছে, সেই নিয়মটির ব্যাপারে যে মানুষটি এত গবেষণা করেছেন, তার এই গবেষণাটি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন এটি নিয়ে ভাববেন, এবং এটি ভেবেই অবিলম্বে এই নগরীকে তিলোত্তম নগরী, এই নগরীকে মানবেতর নগরী এবং মানবিক নগরী বা মানুষের নগরী, শান্তির একটি প্রিয় নগরী করার জন্য বিশ্বের অন্যতম রোল মডেলে ঢাকা সিটিকে, ঢাকা মেট্রোপলিটনকে অতি সুন্দর সুবিন্যস্ত করার ক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, পুলিশিং নিয়ে আমাদের তেমন কোনো কথা নেই, সেটি রয়েছে থাকুক, কিন্তু পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলিকে যদি ব্যালেন্স করা যায়, ব্যালেন্স অফ গভর্নেন্স, তাহলেই একটি সুন্দর রাজধানী আমরা পেতে পারি। আমাদের এই 5 কোটি মানুষের জনগোষ্ঠীর ঢাকাটি অনেক বেশি সুন্দর হতে পারে। আজকের আলোচনা থেকে অবশ্যই প্রজাতন্ত্রের দায়িত্বশীলরা ভূমিকা রাখবেন, এটি নিয়ে আলোচনা করবেন, এবং এটি নিয়ে অবিলম্বে গুড গভর্নেন্সের ক্ষেত্রে সিটি ম্যাজিস্ট্রেসি, ঢাকা তো সহ সারা দেশে যেগুলিতে সিটি কর্পোরেশন রয়েছে সেখানে ম্যাজিস্ট্রেসির ঘাটতি রয়েছে, সেইগুলির প্রতি গুরুত্ব আরোপ করবেন বলে সচেতন মহল মনে করছে, বা যারা চিন্তাশীল দেশপ্রেমিক তারা মনে করছেন। আর যারা জুলাই যোদ্ধা রয়েছেন, যারা রাজপথে আন্দোলন করছেন, তারাও এই বিষয়টি অনুধাবন করে তারাও চিন্তা করবেন যে তাদেরই পরবর্তী প্রজন্ম আবার রাজপথে জীবন দিবেন কিনা, নাকি সেটি একেবারে এখনই খামোশ নীতি করে থামানো দরকার বলে তারা মনে করবেন, এবং জুলাই সনদে এই বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য হবে, গুরুত্ব পাবে বলেও সচেতন মহল এবং আজকের আলোচক মনে করছেন। দর্শক, পরবর্তী নিশ্চয় নতুন আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আলোচনা, এবং এটি নিয়ে উপলব্ধি করুন দেশ, জনগণ, মাটি, মানুষকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।